গতকাল এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশ জানার পরে এবং তার লাইভ ভিডিওটা দেখার পরে আমি মানসিকভাবে বিপর্যস্ত। তার একটা বড় কারণ আছে। আমি আমার চাকরি জীবনের শেষ 25 থেকে 28 বছরে প্রায় 9 থেকে 10 বার দেশের বাইরে যেতাম। তাছাড়াও ভারতবর্ষেও নানা শহরে গেছি প্লেনে করে, অবশ্য মাঝে মাঝে ট্রেনেও গেছি। আমি ট্রেনে চড়তে খুব ভালোবাসি, আমি ট্রেনেও গেছি, চেষ্টা করতাম ট্রেনে যেতে, কিন্তু যেখানে যাওয়া সম্ভব নয় সেখানে প্লেনেই যেতে হতো। কাজেই বুঝতে পারছেন, একটা পাইলটের যেমন ফ্লাইং আওয়ার্স হয়, সেরকম আমারও প্লেনে চড়ার ঘন্টার যদি হিসেব করা যায় তাহলে সেটা কত বড় হতে পারে। আমার একটা ধারণা হয়েছিল যে আমার বোধহয় প্লেন ক্র্যাশই মৃত্যু হবে, এবং আমি এও হিসেব করতাম যে আমার প্লেন ক্র্যাশে মৃত্যু হলে আমার বাড়ির লোকেরা কতটা কম্পেনসেটেড হবে। আমার এই সুদীর্ঘ বিমান যাত্রায় নানা ঘটনা ঘটেছে, তার কিছু আমি বলছি। আমি প্রথমবার যখন ইউরোপ যাই তখন আমার টিকিট হয়েছিল এয়ার ইন্ডিয়াতে। কলকাতা থেকে বম্বেতে গেলাম ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে, ওখান থেকে এয়ার ইন্ডিয়ার। সত্যি কথা বলতে কি, গ্রাউন্ড স্টাফের ব্যবহার খুব ভালো ছিল না, কিন্তু সেই নিয়েও অত মাথা ঘামায়নি। তারপরে বোর্ডিং পাস হাতে নিয়ে যখন প্লেনে উঠলাম, আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম এয়ার হোস্টেস যারা, তারা সাদা চামড়ার লোকের জন্য একেবারে গলে পড়ছে, কি সুন্দর হেসে কথা বলছে, কিন্তু আমাদের মনে হচ্ছিল যেন পাত্তাই দিচ্ছে না। কিছু করার নেই, সেটাই আমার প্রথম বিদেশ যাত্রা। যাই হোক, আমি আমার সিটে গিয়ে বসলাম, প্লেন ছাড়লো, গিয়ে পৌঁছে গেলাম হিথ্রো থেকে আবার একটা ছোট ফ্লাইটে ইস্ট মিডল্যান্ডসে যেতে হবে। সে যাই হোক, সে পৌঁছে গেলাম, সেখানে বলার মতো কিছুই নেই। ঘটনাটা হলো, আমি যখন ফেরত আসছি সেই সময় আবার বোর্ডিং পাস দিল, উঠলাম, উঠে দেখলাম আমার সিটে একজন ভদ্রলোক বসে আছেন। আমি তাকে বললাম যে, সরি স্যার, দিস ইজ মাই সিট। সেই ভদ্রলোক তো আকাশ থেকে পড়লো, আই এম কামিং ফ্রম নিউ ইয়র্ক অ্যান্ড দিস সিট হ্যাজ বিন অ্যালটেড টু মি ফ্রম নিউ ইয়র্ক। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। যাই হোক, এয়ার হোস্টেসকে বললাম যে এই ঘটনা। উনি আমাদের দুজনের বোর্ডিং পাস দেখে, তখন ফ্লাইট প্রায় ছাড়ো অবস্থা, আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিল এয়ার হোস্টেসের যে সিট আছে সেইখানে। বললো, ফ্লাইট টেক অফ করার পরে আমি আপনাকে সিটটা ব্যবস্থা করে দিচ্ছি, এখন তো আর টাইম নেই। তো ফ্লাইট টেক অফ করার পরে আমার সিট ছিল উইন্ডো সিট, আমাকে দুজনের মধ্যে এখানে বসিয়ে দিল। আমার কিছু বলারও ছিল না তখন, অত বলার মতো আমার জ্ঞানও ছিল না যে ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে কী করে ট্যাকেল করতে হয়। এখন হলে এত সহজে ছেড়ে দিতাম না। এই গেল আমার এয়ার ইন্ডিয়ার অভিজ্ঞতা। এরপর আমি আর কোনোদিনও এয়ার ইন্ডিয়ায় চড়িনি। হ্যাঁ, চড়েছি আমি একবার, চেন্নাই থেকে কলকাতায় আসছিলাম, এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট ছিল। আমার একটা সুবিধে ছিল, আমার স্টার অ্যালায়েন্সের যেহেতু গোল্ড কার্ড ছিল, কাজেই আমি এয়ার ইন্ডিয়ার লাউঞ্জ ব্যবহার করতে পারতাম। সেই জন্যে আমি এইখানে চেন্নাই থেকে কলকাতায় এসেছিলাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। তাছাড়া কলকাতা থেকে আমি ট্রাভেল করলে বেশিরভাগ সময় আমি থাই এয়ারওয়েজে ট্রাভেল করতাম, যারা কিনা স্টার অ্যালায়েন্সের মেম্বার। আমার কোনো অসুবিধা হতো না, এবং সবাই আমাকে থাই এয়ারওয়েজে চিনে গেছিল, কলকাতা স্টাফেরা।
আমি বলবো যে আমার খুব ভালো অভিজ্ঞতা হলো এই কি যেন এয়ারলাইন্সটা যেটা দুবাই হয়ে যায়, এমিরেটস। এমিরেটস ভীষণ ভালো ব্যবহার করে, আর বিজনেস ক্লাস হলে তো কথাই নেই। কিন্তু এয়ার ইন্ডিয়াতে এখন কেমন ব্যবহার করে আমি বলতে পারবো না, তার কারণ আমি এয়ার ইন্ডিয়ায় ফরেন ট্রিপ কখনো আর করিনি, সেই একবারই করেছিলাম। এইবারে আসি আমার জীবনের আরেকটা ঘটনায়। আমি কলকাতার থেকে খুব সম্ভবত লখনৌ যাচ্ছিলাম। এবার সেই ইন্ডিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে, সেই ফ্লাইটটা যাই হলো কলকাতা, রাঁচি, পাটনা, লখনৌ, দিল্লি, এরকম একটা ফ্লাইট ছিল। হঠাৎ করে দেখা গেল হেড কাউন্ট, রাঁচি মানে রাঁচিতে ল্যান্ড করার পরে পাটনায় এসে দেখা গেল পাটনায় টেক অফ করার আগে হেড কাউন্ট করে দেখা গেল একজন শর্ট। খোঁজ খোঁজ খোঁজ, কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে বোঝা গেল যে একজন ইয়েতে নেমে চলে গেছে, পাটনায় ভুল করে নেমে চলে গেছে। আমি এবার তাকে তার লাগেজ লোকেট করে তার লাগেজ নামানো হলো। তারপরে এবার ফ্লাইটে একজন ভদ্রমহিলা তো কাঁদতেই শুরু করে দিল, ভাবলো যে নিশ্চয়ই বোম রেখে চলে গেছে। আমার সেরকম কোনো ভয় ছিল না ফ্লাইটে। আমি আমার নিজেরও ঘটনা ঘটেছিল, যখন আমি এই একই রকম ফ্লাইটে যাচ্ছিলাম। আমি ফ্লাইটে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম। এবার পাটনায় আসার পরে রাঁচিতে আসার পরে আমি ভাবলাম বোধহয় লখনৌ এসে গেছে। আমি আমার কেবিন ব্যাগেজ নিয়ে নেমে পড়লাম। তখন বোর্ডিং পাস দেখতে চাইলো। বোর্ডিং পাস দেখে বললো, নো নো, ইউ আর গোয়িং টু লখনৌ, হোয়াই ইউ আর গেটিং ডাউন হিয়ার? আই এম ভেরি সরি, I was asleep, I couldn't really make out that this is Ranchi. যাই হোক, আবার উঠে এলাম। আর তারপরে ঘটনা হলো, একবার আমার ঠিক খেয়াল নেই, আমার খুব সম্ভবত নাগপুর থেকে ফিরছি। আমি ওঠার খানিকক্ষণ পরে দেখলাম, ফিল করলাম যে আমার মাথা আর কান মনে হচ্ছে একদম ছিঁড়ে যাচ্ছে। এত ফ্লাইটে আমি চড়েছি, আমার তো ফ্লাইটে কোনো প্রবলেম হয় না। আশেপাশে তাকিয়ে দেখলাম যে সবার একই অবস্থা, সবাই কানে হাত চাপা দিয়ে বসে আছে। আমি বুঝলাম যে প্রেশারাইজেশনের গন্ডগোল হয়েছে। ফ্লাইটও খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে আনলো, খুব লো অল্টিটিউডে ফ্লাই করে সেই ফ্লাইট কলকাতা এয়ারপোর্টে পৌঁছলো। এই হলো একবার। আরেকবার কোথা থেকে ফিরছি খেয়াল নেই, কলকাতায় ফ্লাইট ল্যান্ড করলো, ল্যান্ড করে টার্মিনালের কাছে আসছো না, সেই মানে রানওয়ের একেবারে শেষ প্রান্তে চলে গেল। সেখান থেকে গাড়ি এলো, সঙ্গে দুটো দমকলের ইঞ্জিন এলো। পরে শুনলাম নাকি বম ব্লাস্টের ইন্টিমেশন এসছিল, তাই এই প্রিকশন। তা আমি জিজ্ঞেস করলাম এয়ার হোস্টেসকে, হোয়াটস দ্য ম্যাটার? ও নো, নাথিং নাথিং বলে এড়িয়ে গেল। এই হলো আরেকটা ঘটনা। এরপরের ঘটনা হলো, আমি বাংলাদেশ থেকে ফিরছি, ফ্লাইটে গিয়ে বসলাম, ফ্লাইট আর ছাড়ে না। খানিকক্ষণ পরে বললো ইঞ্জিনে একটা টেকনিক্যাল স্ন্যাগ হয়েছে, ওটা রিপেয়ার হচ্ছে, তারপরেই ছাড়বে। তারপর ঘন্টা দুয়েক পরে বললো হ্যাঁ ঠিক আছে, উই আর গোয়িং টু টেক অফ নাও। এবার ফ্লাইট চলতে শুরু করলো। চলতে শুরু করার পরে দুম করে একটা আওয়াজ হলো এবং আস্তে আস্তে ফ্লাইট দাঁড়িয়ে গেল। বললো আবার কিছু একটা প্রবলেম হয়েছে, আপনারা বসুন। তা বসে আছি। খানিকক্ষণ পরে সেই ফ্লাইট ঘুরিয়ে টার্মিনালের কাছে নিয়ে আসলো। বললো ফ্লাইট আজকে আর যাবে না। না, ফ্লাইট যাবে না তখন বলেনি, বললো আপনারা নিচে নামুন। নিয়ে গিয়ে রেস্টুরেন্টে বসালো, খাওয়ালো। আর খানিকক্ষণ পরে বললো ফ্লাইট আজকে আর যাচ্ছে না, কালকে যাবে। তা আমি তখন বাংলাদেশে আমার পোস্টিং ছিল, আমার বাড়ি ছিল। আমি বললাম আমি হোটেলে যাব না, আমার বাড়ি আছে, কালকে কখন ছাড়বে বলুন, আমি চলে আসবো। তো ওরা খুশি হলো, আমাকে বললো এই সময় আসবে, এই সময় ছাড়বে। পরের দিন গেলাম,
যাওয়ার পরে বললো যে না, ওই ফ্লাইট তো যাবেই না, ওর ইঞ্জিনে বড় প্রবলেম হয়েছে, কলকাতা থেকে ফ্লাইট আসছে, তবে নিয়ে যাবে। তা কলকাতা থেকে আসতে তো বেশি সময় না, আধ ঘন্টার ফ্লাইট, খানিকক্ষণের মধ্যেই ফ্লাইট চলে এলো। কিন্তু এই ফ্লাইটটা যদি ফ্লাই করতো তাহলে বোধহয় আমি আজকে আর এই ভিডিওটা করতে পারতাম না। কিন্তু ক্লিয়ারেন্স তো দিয়ে দিয়েছিল, সেটাই হলো ঘটনা। এত বড় একটা স্ন্যাক, তাও ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল। এই যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা, এটার সঙ্গেও নাকি এই প্রায় একই রকম ঘটনা ঘটেছে। ওটা যখন দিল্লির থেকে আহমেদাবাদে আসে তখন নাকি প্রেশারাইজেশনের গণ্ডগোল হয়েছিল, এবং ইন্ডিগোর এক পাইলট বলেছে যে এই ফ্লাইটটা যখন টেক অফ করার জন্য দৌড়চ্ছে তখনও একটা আওয়াজ হয়েছিল। কিন্তু কি হয়েছিল সেটা তো এখনও জানা যায়নি, এটা পরে জানা যাবে। ব্ল্যাক বক্স পাওয়া গেছে, নিশ্চয়ই জানা যাবে কোথায় স্ন্যাকটা হয়েছিল। তবে লুফথানসার কথাও বলি, আমি ফ্র্যাঙ্কফার্ট থেকে দিল্লি আসছি, বোর্ডিং অ্যানাউন্স করে দিল, ফ্লাইটে গিয়ে বসলাম, খানিকক্ষণ পরে বললো এই ফ্লাইট যাবে না, সবাই ফ্লাইট থেকে নামিয়ে দিল। সেই দিন আর গেলই না, পরের দিন আবার অন্য এয়ারক্রাফটে পাঠালো। সেই দিন ফ্র্যাঙ্কফার্ট এয়ারপোর্টের কাছেই, ইনফ্যাক্ট প্রায় ভেতরেই যে হোটেলটা, বোধহয় শেরাটনে সবাইকে রেখেছিল। কিন্তু হয়, এরকমও হয়, কাজেই খালি যে এয়ার ইন্ডিয়াকেই দোষ দেবো তা নয়। আর একটা ঘটনার কথা বলি, খুব দুঃখের ঘটনা। সেটা ছিল একটা রোববার, আমি যাচ্ছিলাম কলকাতা থেকে কলকাতা থেকে বম্বে থেকে ইন্দোর যাচ্ছি। আমার সঙ্গে এয়ারপোর্টে দেখা হলো আমার কলেজের, আমার থেকে জুনিয়র একটি ছেলে, ওর নাম বিশ্বজিৎ মুখার্জি। কিরে কোথায় যাচ্ছিস? বললো আমি তো কানপুর যাচ্ছি। বললাম আমার অনেক দেরি হয়ে গেছে, আমি চেক ইন করে তারপর তোর সঙ্গে কথা বলছি। ও বললো অভিজিৎদা তুমি সবসময় দেরি করে আসো, এটা নতুন কিছু না। যাই হোক, আমি চলে গেলাম, তারপর চেক ইন করে আসার পরেও ওর সঙ্গে এই মামুলি কথাবার্তা বলে বোর্ডিং করতে চলে গেলাম। বম্বে হয়ে ইন্দোর পৌঁছলাম। ইন্দোর পৌঁছানোর পরে আমার যে ফ্যাক্টরিতে যাওয়ার কথা সেখানে গেলাম। গিয়ে ওই ফ্যাক্টরি একজন আমায় বললো, আরে यार तुमको मालूम है तुम्हारा कलकत्ता से जो फ्लाइट था लखनऊ दिल्ली वाली, वो क्रैश कर गई। আমার তো সুরে মাথায় হাত পড়ে গেল। আরে ওতে একটু আগে বিশ্বজিতের সঙ্গে কথা বলেছি। আমি বাড়িতে ফোন করলাম, ফোন করে বললো হ্যাঁ এই ঘটনা, এখানে সবাই জেনে গেছে। মানে এটা একটা, মানে কি বলবো, মানে আমি যতবার প্লেনে উঠি আমার বিশ্বজিতের চেহারাটা মনে পড়ে এখনো। আর আমি ইউটিউবারদের দেখছি এরা যে করে হোক একটা নাশকতার গল্প নিয়ে আসার চেষ্টা করছে। একজন স্বনামধন্য ইউটিউবার, সে তো এর মধ্যে আবার টার্কির ষড়যন্ত্রের খোঁজ করছিলেন। আরেকজনের ইন্টারভিউ শুনলাম, সে এই কথা ওই কথা বলার পরেই বলছে যে কোনো নাশকতা নেই তো। আরে যিনি উত্তর দিচ্ছিলেন উনি একজন পাইলট, এক্স পাইলট, উনি বললেন এখন কিছুই বলার সময়, ইটস টু আর্লি টু সে এনিথিং। আমিও বলছি যে হয়তো এটা একটা ইলেকট্রিক্যাল ফল্ট হয়েছিল, যার জন্য দুটো ইঞ্জিন একসঙ্গে শাটডাউন হয়েছে। মেডে পাঠানোর পরে কোনো রিপ্লাই দিতে পারেনি, আর দুটো ইঞ্জিনে একসঙ্গে বার্ড হিট হওয়া ইজ রিয়েলি ভেরি রেয়ার। দুটো ইঞ্জিন একসঙ্গে খারাপ হয়ে যাওয়াও ভীষণ রেয়ার ঘটনা একটা। কাজে কী ঘটেছে সেটা বলা মুশকিল। আর আমি কলকাতা থেকে জার্মানি যাচ্ছি, তখন লুফথানসা ফ্লাইট যাচ্ছিল কলকাতা থেকে ফ্র্যাঙ্কফার্ট, বিজনেস ক্লাস। সলিড ঘুমোচ্ছি, ঘুমিয়ে স্বপ্ন দেখলাম প্লেন ক্র্যাশ হচ্ছে, এবং সেই ছবিটা অনেকটা এই আমাদের এখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের যে ছবিটা দেখাচ্ছে, আমার স্বপ্নটা প্রায় ওরকমই ছিল। যাই হোক, ধর্মর করে ঘুম ভেঙে উঠে বুঝলাম যে না, ঠিকই আছি। খালি একটা কথা চিন্তা করুন, একজন লোকের কেমন অবস্থা হয় ফ্লাইটের মধ্যে ঘুমিয়ে ফ্লাইট ক্র্যাশের স্বপ্ন দেখা। এরও অভিজ্ঞতা আমার আছে।
তবে একজন লোক যে কী করে বেঁচে গেলেন, সত্যি এটা একটা মিরাকল। আর আপনারা জানেন কি না জানি না, এই যে তেলটা থাকে সেটা প্লেনের ডানায় থাকে। যা বড় এক্সপ্লোশন হয়েছে তাতে একটা ডানার ছবি দেখলাম ইয়েতে, তো ডানা ইনট্যাক্ট কী করে আছে সেটাই অবাক কাণ্ড। হয়তো অন্য ডানাটায় এক্সপ্লোশন হয়েছে। আর বারে বারে বলা হচ্ছে ফুয়েল বেশি দেওয়া হয়েছিল কিনা। ফুয়েল এ তো ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপাসিটি তাই নেবে। ড্রিম লাইনার এখান থেকে হিথ্রো নয় তো গ্যাটউইক যাচ্ছিল, তো ফ্লাইটে তো তেল বেশি নিতেই হবে। কোনো কারণে যদি গ্যাটউইকে নামতে না পারে ডিউ টু সাম রিজন, তাই তো ঘুরে আবার অন্য একটা এয়ারপোর্টে যাবে, সেই এক্সেস তেল সবসময় একটা প্লেনে থাকে। আমারই হয়েছে, আমি কলকাতা থেকে চেন্নাই থেকে কলকাতায় এসেছি, কলকাতায় ল্যান্ড করতে পারিনি, ঘুরে আবার চেন্নাই চলে গেছি, তারপরের দিন ফ্লাইটে আবার কলকাতায় এসেছি। তো এই এক্সেস তেল তো থাকেই সবসময়। এই নিয়ে স্টোরি করার কি খুব দরকার আছে ইউটিউবারদের? মানে যে করে হোক একটা কিছু তাড়াহুড়ো করে, আমরাই প্রথম বলেছিলাম। এই যে আজকে টার্কির কথা বলছেন যিনি, আজকে যদি টার্কি সঙ্গে সম্পর্ক কিছু যদি যোগাযোগ পায়, আমরা প্রথম বলেছিলাম, আমরাই প্রথম। আর যদি না হয় তার পুরো চেপে যাবে। এ তো দেখছি মানে এই যে আরজিকরের কেসটা নিয়ে উনি সিবিআই অফিসারদের সম্বন্ধে কি উচ্ছ্বসিত প্রশংসা, এখন পুরো চেপে গেছেন, উচ্ছ্বসিত প্রশংসা। মনে হচ্ছিল কালকেই শ্রীমতী মমতা ব্যানার্জিকে হাজতে ভরে দেবে সিবিআই এর লোকেরা। এখন একটা কোনো কথা উচ্চবাচ্য নেই। তাছাড়া আমারও হয়েছে, আমি ব্যাংকক থেকে সাংহাই যাচ্ছি, কিন্তু সাংহাইয়ে ব্যাড ওয়েদারের জন্য ফ্লাইট ল্যান্ড করতে পারেনি, জাপানের হোক্কাইডোতে নিয়ে গেছিল। তাই তেল যতটা দরকার তার থেকে কিছুটা বেশি রাখতেই হবে ফ্লাইটে। তবে যতই যাই বলি, ফ্লাইট কিন্তু সেফেস্ট ওয়ে অফ ট্রান্সপোর্ট। অন্যান্য যানবাহনে যত অ্যাক্সিডেন্ট হয়, যত প্রাণনাশ হয়, তার থেকে অনেক কম প্রাণনাশ হয় ফ্লাইটে। কাজেই একেবারে ফ্লাইটে চড়ব না তাও হতে পারে না। ফ্লাইট এখন আমাদের যাতায়াতের প্রাণকেন্দ্র। ভালো থাকবেন। খুবই দুঃখের ঘটনা যদিও এটা, তাও বললাম ভালো থাকবেন।